নমস্কার, আমি ডক্টর অরবিন্দ সিং। আজকের বিষয় হলো বেনিয়া। বেনিয়া কোনো জাত নয়, এটা একটা ফিলোসফি, একটা মূল্যবোধ। সময় এসেছে বেনিয়া কি, বেনিয়া কারা, এদের নিয়ে আলোচনা করা। কারণ আমাদের এই দেশে তিনটে ইকোসিস্টেম কাজ করে। দুটি ইকোসিস্টেম নিয়ে আমরা জাতীয়তাবাদী, হিন্দুত্ববাদী, দেশপ্রেমিক মঞ্চে প্রায়শই আলোচনা করি, কিন্তু একটি ইকোসিস্টেম নিয়ে আমরা একদমই আলোচনা করি না। এই প্রথম দুটি ইকোসিস্টেম হলো জিহাদি ইকোসিস্টেম, দ্বিতীয়টি হলো মাওমাকু বামপন্থী ইকোসিস্টেম, এবং তৃতীয় ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমটা হলো বেনিয়া ইকোসিস্টেম। বেনিয়া কারা? বেনিয়া হলো ক্রুনি ক্যাপিটালিস্ট, অর্থাৎ কিছু ফিল্ডি রিচ অসৎভাবে, অসৎ উপায়ে হঠাৎ করে রাজনৈতিক বা নানা যোগাযোগের মাধ্যমে গজিয়ে ওঠা কিছু বড়লোক শ্রেণী, মিডিলম্যান, যারা মূলত তাদের কোনো ধরনের উদ্ভাবনী শক্তি নেই। তারা ইধার কামাল উধার, চীনের 25 টাকার মাল 125 টাকা এদেশে বিক্রি করে বড়লোক হওয়া কোটিপতি, এমনকি তাদের ফোর্সের লিস্টে নামও আছে। এরকমই এক ধরনের ক্রুনি ক্যাপিটালিস্ট, ফিল্ড রিচ, তারাই বেনিয়া। যারা মনে করে না মাইয়া না সাইয়া না ভাইয়া, সবসে বড়া রুপাইয়া। যারা নিজের সম্পর্ককে আমল দেয় না, তারা যেমন বলতে পারে না সাইয়া না ভাইয়া না মাইয়া সবসে বড়া রুপাইয়া, তারা এও বলতে পারে না সাইয়া না ভাইয়া না ভারত মাইয়া সবসে বড়া রুপাইয়া। অর্থাৎ হিন্দু রাষ্ট্র যদি হতে হয়, তাহলে কিন্তু আমাদের এই তৃতীয় ইকোসিস্টেম সম্বন্ধেও আলোচনা করা দরকার। হয়তো যারা আলোচনা করবে তাদের মধ্যে অনেকেই হয়তো এদের কাছ থেকে উপঢৌকন পান, তাই ভয়ে বা ভক্তিতে তারা আলোচনা করতে চান না। তবে ভয়ের কারণ আছে, কারণ এরা যথেষ্ট শক্তিধর, এদের স্ট্রং নেটওয়ার্ক আছে, এবং এরা জিহাদিদের মতোই ফ্যানাটিক, অর্থাৎ উন্মাদ। এরাও ফতোয়া জারি করে, তবে সেটা শোনা যায় না, দেখা যায় না, কিন্তু বোঝা যায়। এরা জিহাদিদের মতো সামনে থেকে মারে না, এরা পিছন থেকে গুপ্তঘাত করে। হয়তো কিছু ক্ষেত্রে রক্ত দেখা যায় না, শুধু যন্ত্রণা। তাই অনেকে সাহস করে না। কিন্তু প্রয়োজন আলোচনার, দৃষ্টিপাতের। এই বেনিয়ারা কে, কারা, কিভাবে ভাবছে, কি করতে চায়, উদ্দেশ্য কি? কারণ এরা সমস্ত ক্ষেত্রেই তৎপর। রাজ্য রাজনীতি, দেশের রাজনীতি, দেশের ব্যবসা হস্তগত করা, সমস্ত ক্ষেত্রে এরা তৎপর। আজকে হিন্দুদের যে অর্থনৈতিক দুরবস্থা, তার একটা বড় কারণ এরা। স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এরা পাশাপাশি ক্ষমতাকে ব্যবহার করেছে, এবং রাজনৈতিক দলগুলোকে উৎকোচ দিয়ে ফান্ডিং করে নিজেদের উদ্দেশ্য সাধন করেছে। এরা জিহাদি শক্তির সাথে একযোগে ব্যবসা করে এদের যে জিহাদি ফান্ডিং, যা বিদেশ থেকে আসে, সেই কালো ব্ল্যাক ইকোনমিকে সাদা করতে সাহায্য করেছে। দেশের মধ্যে যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তাদের চিপ লেবার হিসেবে এরাই ব্যবহার করে। আজকে বাংলা থেকে যে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা SIR এর ভয়ে পলায়নরত, তারা যত না বাংলাদেশ বর্ডার দিয়ে বাংলাদেশে ফেরত যাচ্ছে, তার থেকে অনেক অনেক বেশি ভিন্ন রাজ্যে চিপ লেবার হিসেবে কর্মরত হচ্ছে। কিছুদিন আগেও জানি একটি রাজ্যে হাজার হাজার রোহিঙ্গা ধরা পড়েছে কেন্দ্রীয় সরকারের বিশেষ তদবির করার পরে। তাহলে প্রশ্ন, যে বাংলাদেশ বর্ডার থেকে ঢুকে এইসব অনুপ্রবেশকারীরা সেই রাজ্যে কিভাবে চিপ লেবার হিসেবে অ্যাপয়েন্টেড হয়? কারা তাদের ব্যবসার স্বার্থে, ক্ষুদ্র স্বার্থে দেশের বৃহত্তর স্বার্থকে ক্ষুণ্ণ করছে? জিহাদিদের ব্ল্যাক ইকোনমিকে ফ্যাসিলিটেট করছে।
কারা দেশের রাজ্যের রাজনীতিতে ফান্ডিং করার নামে উৎকোচ দিয়ে ক্ষমতা হস্তগত করছে, তাদের এজেন্ডাগুলোকে ফরওয়ার্ড করছে, হিন্দু রাষ্ট্রের উদ্দেশ্যকে ব্যাহত করে গজওয়াই ইসলামকে পরোক্ষে সমর্থন করছে। যাদের কাছে বাংলাদেশ শত্রু হলেও জিহাদে ফান্ডিংয়ের যে মূল চক্রী সৌদি আরব তাদের বন্ধু, যারা এই দালালি বিজনেসের মাধ্যমে চীনের বিজনেস নেটওয়ার্ক আমাদের দেশে ছড়াতে সাহায্য করে, যারা ইনোভেটিভ না, শুধু দালালির মাধ্যমে দেশের কোটি কোটি টাকার ব্যবসা হস্তগত করে ফোর্ব লিস্টে নাম লেখায়। আজকে যতই আমরা মনে করি প্রচার মাধ্যমে আমাদের বিশ্বগুরু হিসেবে দাবি করি, কিন্তু এই এক শ্রেণীর বেনিয়া ব্যবসায়ী প্রকৃত অর্থে আমাদের দেশকে তৃতীয় বিশ্ব করে রেখেছে। বিশ্বে আজকে একটা অস্থিরতা তৈরি হয়েছে, সেই জায়গা দিয়ে আমরা দাবি করছি বিশ্বগুরু, কিন্তু আমাদের টেকনোলজিক্যাল সভরেনিটি নেই। তার কারণ আমাদের যে ট্যালেন্ট আইআইটি থেকে শুরু করে সেই সমস্ত ট্যালেন্টকে দেশের বাইরে এই ক্রুনি ক্যাপিটালিস্ট, এই ফিল্দি রিচ আনএমপ্লয়েড করে দেশের বাইরে যেতে বাধ্য করেছে। দেশে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলে বেশিরভাগ এদের ব্যবসায় কোনো বিভাগ থাকে না, যেখানে বুদ্ধিমান প্রফেশনাল ছাত্ররা কর্মসংস্থান হয়, ইনোভেশন হয়, টেকনোলজিক্যাল সভরেনিটি হয়। আজকে ইসরায়েল থেকে আমরা কিছু টেকনোলজি পেয়েছি, তাতে কিছুটা বলিয়ান হয়েছে, আর কিছু দক্ষিণ ভারতের বিজ্ঞানী প্রতিভা আমাদের দেশে একটা টেকনোলজিক্যাল সভরেনিটি দিয়েছে। এরা মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী, কিন্তু তবুও আমরা তাইওয়ান বা ইসরায়েলের মতো একটা ক্ষুদ্র দেশের সাথে পাল্লা দিতে পারি না, অনেক পিছিয়ে। কারণ এই ফিল্দি রিচ, এই ক্রুনি ক্যাপিটালিস্ট বেনিয়ারাই আমাদের দেশে রাজনীতির ধারক বাহক, ফান্ডিং বডি, তারাই পলিসি মেকার, তারাই ইনফ্লুয়েন্সার। তাই ভারত হিন্দু রাষ্ট্র হবে কিনা, ভারত টেকনোলজিক্যালি সভরেন স্টেট হবে কিনা, ভারত বিশ্বগুরু হবে কিনা, সেটা বুঝতে হলে আমাদের এই তৃতীয় শক্তি, এই বেনিয়া ইকোসিস্টেম, এই সিস্টেম নিয়ে আলোচনা করতে হবে, ডিবেট করতে হবে, ডিসকাশন করতে হবে, এদের স্বরূপ উদ্ঘাটন করতে হবে। তাহলেই দেশের জাতীয়তাবাদ, দেশপ্রেম, হিন্দুত্ববাদ এর সামগ্রিক উন্নতি হবে বা দিক নির্দেশ পাবে। না হলে রাজনীতি শুধুমাত্র একটা দখলদারি হবে। এখানেই শেষ করলাম, আবার দেখা হবে। নমস্কার, ভেবে দেখবেন।